বক্তব্যটা ভিন্ন না, এই বক্তব্যটা আরো আগে দিলে ভালো হতো, কেননা আমদানি যে করা হয়েছে এটা তো তারা শুরু থেকেই জানতেন। হুম। আহ অবসরপ্রাপ্ত মেজর হাফিজ যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমদানি করা কিছু লোক দিয়ে এই জুলাই ঐক্যমত্য বা জুলাই সনদ প্রণয়ন করা বা এইসব বিষয়ে তিনি তার আপত্তি জানিয়েছেন। প্রশ্নটি হচ্ছে যে ওনারা কি শুরু থেকে জানতেন না যে এই লোকগুলি আমদানি করা, ফলে আমদানি করা বিষয়টাকে তারা যদি এখন বলেন তাদের এই যুক্তিটা ধোপে টিকবে না। এই জন্য যে হুম। আমদানি করা লোকদের সাথে তারা মানে শত শত দিন বসে বসে মিটিং করেছেন। এখন হঠাৎ আমদানি মনে হবে কেন? কারণ তারা বুঝতে পেরেছেন যে আমদানি করা লোকগুলো আসলে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। আমি মনে করি যে আমদানি কৃত এই সমালোচনাটি তারা করতে পারবেন না, কারণ তারা স্ট্র্যাটেজিক একটা ভুল করেছেন। শুরুতেই তাদের আপত্তি জানানো উচিত ছিল। যদি চেয়ারম্যান, কো চেয়ারম্যান অথবা যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এই ঐকমত্য কমিশনে তাদের আপত্তি থাকে, এই নোট অফ ডিসেন্টটাই সবার আগে দেওয়া উচিত ছিল। তারা তো সেটা দেন নাই, বরং আমদানি করে আরো লোকজন আনা হয়েছে পরে। ঐকমত্য কমিশন যখন তৈরি হয়েছে আমদানি করে কিন্তু একজন লোক আনা হয় নাই, আরো লোকজন এসেছেন আমদানি করে। তাই এই জায়গাটা তিনি আমি মন্তব্য করব না, কারণ তারা হুম। অনেক দেরিতে এটা বললেন। ওই যে বলে না যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তো এটা ওরকম হয়েছে। কিন্তু পরেরটুকু যদি বলেন যে অনৈক্য তৈরি করা হয়েছে, এই ব্যাপারে দ্বিধা নাই, কারণ এই অনৈক্যের সুর বা এই অনৈক্যের সূত্র শুরু থেকেই ছিল। কেননা জুলাই সনদ যারা প্রণয়ন করবেন বা জুলাই সনদ নিয়ে যারা ঐকমত্য করছেন, এই ঐকমত্যের প্রস্তাবগুলি আসা উচিত ছিল রাজনৈতিক দলের মুখ থেকেই। কিন্তু ঐকমত্য কমিশন তাদের মতামত প্রস্তাব দিয়েছেন এই দলগুলির কাছে এবং তাদের মতের সঙ্গে সকলকে ঐকমত হতে বলেছেন। ধরেন আমরা এখানে তিনজন আছি, আমাদের তিনজনের আলাদা আলাদা কি প্রস্তাব এটা নিয়ে এই প্রস্তাবগুলির উপরে আলোচনা করে একটা ঐকমত্যে আসা দরকার ছিল। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে ঐকমত্য কমিশন যা চান তার সঙ্গে হুম। সকলকে ঐক্যে আসার জন্য তারা এক ধরনের প্রক্রিয়া করেছেন এবং চাপ দেওয়ার চেষ্টা করেছেন। ফলে সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারে কি ঘটেছে আপনি দেখবেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্যরাও দিয়েছে, এক একজন এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে এক একজনের এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট হয়েছে, এর কারণ একটাই, যে এই দলগুলির যে নিজস্ব নীতি আদর্শ আছে তার সঙ্গে এই ঐকমত্য কমিশনের যে প্রস্তাবিত হুম। নীতি তার সঙ্গে এক ধরনের বিরোধ বা দ্বন্দ্ব ছিল। এবং নোট অফ ডিসেন্ট দিয়ে রাখার পরেও তারা যেটা করেছেন, গণভোটে তারা নোট অফ ডিসেন্টকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকলেও ওনারা বলেছেন এটাকে গণভোটে পাঠিয়ে দেবেন এবং গণভোটে যদি হ্যাঁ আসে তাহলে তারা এটা গ্রহণ করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন একজন বিএনপির সমর্থক, তার কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তার তো অন্য বিষয় ঐক্য আছে। আবার মনে করেন একজন জামাতের সমর্থক, তারও কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারও তো আবার অন্যান্য বিষয় ঐক্য আছে। কিন্তু যে বিষয়ে ঐক্য আছে বিএনপি, সে একই বিষয়ে নট নেসেসারিলি জামাতের ঐক্য আছে বা অন্যান্য দলেরও আছে। ফলে যে বিষয়গুলিতে মতানৈক্য আছে, ঐক্য হয় নাই, সেইগুলিকে আলাদা করে বাছার তো কোনো সুযোগ গণভোটে নাই। হুম। গণভোটে যেই ভোট দিবে তাকে সবগুলিতে হ্যাঁ বলে দিতে হবে অথবা সবগুলিতে না বলে দিতে হবে। ফলে তারা যে কাজটা করলেন, তারা গণভোটে নোট অফ ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে যেসব বিষয়ে পরিপূর্ণ ঐক্য আছে শুধু সেইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তারা এমনটাই সেটা, তো হবার কথা ছিল, তাই নয় কি ডাক্তার আব্দুল কথা লতিফ কি সাহেব? ছিল মানে আমরা তো আমরা যদি জানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কথা মনে না, করি, কথা না, কি ছিল মাননীয় সেটা প্রধান তো আমরা উপদেষ্টা, জানি না। মাননীয় প্রধান কথা কি উপদেষ্টা ছিল এটা তো বলেছিলেন না আমরা কি, জানি না। যতগুলোতে ঐকমত্য হবে ততগুলোতেই ইমপ্লিমেন্ট করা হবে, আর যদি না হয় তাহলে না, যতগুলিতে নির্বাচনের কথা তো ঐকমত্য হবে বলেছে। সেগুলিকে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু তখন তো উনি গণভোট বিষয়ে কিছু বলেন নাই। ফলে গণভোটে যখন এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন তো নোট অফ ডিসেন্ট অথবা নোট অফ কনসেন্ট সব একসাথে করে একটা ইয়েস অথবা একটা নো। এখন বিএনপির সমর্থকরা তো নিশ্চয়ই সব বিষয়ে একমত না, আবার জামাতেরও না, কিন্তু তাদের তো আবার আলাদা আলাদা অনৈক্য আছে। ফলে একসঙ্গে হ্যাঁ বলা বা না বলা তো আসলে এইটার উপরে সম্ভব না। কিন্তু তারা কি জি। করেছেন, তারা সবকিছুকে হ্যাঁ নাতে পাঠিয়ে দিয়ে মূলত সবারই ঐক্য এবং অনৈক্যকে উপেক্ষা করছেন। কিন্তু এটা যদি তারা করবেন তাহলে তো কমিশনের বৈঠক করা দরকার ছিল না, হুম। সব প্রস্তাবগুলিকে এক জায়গায় করে সরাসরি গণভোটে দিয়ে দিলেই হতো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গণভোট কি তারা আয়োজন করতে পারেন? কোন সংবিধানের কোন আইন বলে তারা গণভোট করবেন? দলগুলি আবার এইখানে একমত হয়েছে, তারা গণভোট চায়। তো গণভোট যদি আপনারা করবেনই, তাহলে এতদিন ধরে আলোচনা করে নোট অফ ডিসেন্ট, নোট অফ কনসেন্ট আপনারা দিলেন কেন? আর গণভোটই যদি করবেন তাহলে কোন আইনের ভিত্তিতে করবেন? বাংলাদেশের যে হুম। সংবিধানের অধীনে এই সরকার গঠিত হয়েছে সেই সংবিধানে গণভোটের ধারা নাই। গণভোটের যে ধারা ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে, একসময় ছিল। সেই বিলুপ্তকৃত গণভোটের ধারাকে ফেরত আনার জন্য আদালতে
মামলা নিষ্পন্ন হবার অবস্থায় আছে, এবং আদালত এটা নিষ্পন্ন করলে যা হবে সেটা হচ্ছে ওই আগের ধারা ফেরত আসবে। আদালত তো নতুন করে ধারা লিখে দিবে না। হুম, নতুন করে ধারা লিখতে গেলে সংসদ লাগবে, এবং সংবিধানের সংশোধন যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে, সংসদে করতে হবে। ফলে কোনো আইনবিহীন অবস্থায় জি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গণভোট আয়োজন করবে, এই ব্যাপারটা সাংবিধানিকভাবে আহ, বৈধ না। এবং এটা যদি তারা করেন তাহলে এইটার জন্য যে অবস্থাটা তৈরি হবে সেটাকেও আবার আগামী সংসদে বৈধতা দিতে হবে। কিন্তু সেইটা বৈধতা দিতে গেলে যে ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, আদালতে গেলে সেটা আদালতে ঝুলে থাকার কথা। তারা আরো খুব একটা কাণ্ড করেছেন, জুলাই সনদের বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না। হুম, বাংলাদেশে এমন কোনো আইন নাই যেটা নিয়ে আদালতে যাওয়া যায় না, এমনকি সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়। তো অতএব এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে জটিল পরিস্থিতির কারণে আজকে এই জুলাই সনদ নানান ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সবকিছু একবারে পাশ করাতে হবে এই চিন্তা না হুম, করে হুম, সবাই যেটাতে একমত হয়েছে সেটা পাশ করিয়ে দিলে গণভোটের তো কোনো দরকারই নাই। তারা তো একমত হয়েছেনি। আর যেগুলো নিয়ে বিবাদ আছে সেগুলো যদি আগামী সংসদে তারা আলোচনা জি, করেন এবং আলোচনা করে জনসমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে হুম, গণভোটের মতো একটা খরচ এবং একটা পরিশ্রম এবং একটা বিষয়কে ঘাড়ে না নিয়ে জি, বরং স্পষ্ট, যেটা মূল স্পষ্ট। নির্বাচন সেইখানে তাদের যাওয়া উচিত। ডাক্তার আব্দুল তুষার একদম স্পষ্ট। মানে গণভোট বিষয়টা তো আসলেই মানে অনেক রকম জটিলতা দেখা যাচ্ছে। আপনি বলছিলেন আংশিক মানে মত আছে, আংশিক নাই, তখন কি করবে? আবার যারা আসলে একদমই বুঝতে পারে না, 23% মানুষ আমাদের সাক্ষরতাই নাই,